আজকের বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক 2021 ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ পার্ট 1। তোমাদের পার্ট 1-এ যেসব প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইংলিশে তার উত্তরগুলো আমি এখানে করে দিয়েছি। তোমাদের ইংলিশের এই টাস্কটা দেওয়া হয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 1-এর ইংলিশের একটা এখানে প্যাসেজ দেওয়া হয়েছে। এই প্যাসেজটা তোমাদের পাঠ্য বই থেকেই তোমরা পেয়ে যাবে। তোমাদের পাঠ্য বই লেসন 2 অল অ্যাবাউট এ ডগ, এটা তোমরা অবশ্যই পড়েছো। 8 নম্বর পৃষ্ঠায় পেজ নাম্বার 8 তোমরা এটা অবশ্যই বইতে পড়েছো। এখান থেকে প্রশ্নগুলো দেওয়া হয়েছে, এই প্যাসেজটা থেকে প্রশ্ন দেওয়া হয়েছে। আই ওয়াজ ট্রাভেলিং ইন এ বাস, এখান থেকে আমাদের এই প্যাসেজটা শুরু। এই প্যাসেজটা থেকেই তোমাদের কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং এই প্যাসেজটা ভালো করে পড়ে নিতে হবে প্রশ্নটা করার আগে। এবার তোমাদের এই প্যাসেজটা আমরা পড়ি। Read the passage carefully and answer the questions that follow. তাহলে তোমাদের বলা হয়েছে প্যাসেজটায় যে নিচে যে প্যাসেজটা রয়েছে প্যাসেজটা ভালো করে পড়তে হবে এবং পড়ে কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে কোশ্চেনের অ্যান্সারগুলো তোমাদের করতে হবে। তাহলে প্যাসেজটা পড়া যাক। I was traveling in a bus, আমি বাসে করে ট্রাভেল করছিলাম। ট্রাভেল মানে হচ্ছে ভ্রমণ, আমি বাসে করে ভ্রমণ করছিলাম। It was bitterly cold night, bitterly মানে খুব ভয়ানক। তাহলে ইট মানে ইহা, ওয়াজ মানে ছিল, bitterly মানে খুব, কোল্ড মানে ঠান্ডা, নাইট মানে রাত। তাহলে কি বলা হচ্ছে, ইহা খুব ঠান্ডা রাত্রি ছিল। অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, তাহলে অ্যান্ড মানে এবং, ইভেন মানে এমনকি ফার এন্ড মানে ফার এন্ড অফ দ্য বাস মানে হচ্ছে বাসের ফার এন্ড মানে হচ্ছে দূরের শেষ দূরবর্তী। তাহলে অ্যান্ড ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, এমনকি বাসের ভিতরে শেষ দূর পর্যন্ত দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ। তাহলে পুরো লাইনটার মানে কি বলা হচ্ছে, পুরো লাইনটার মানে হচ্ছে ইভেন অ্যাট দ্য ফার এন্ড অফ দ্য বাস, বাসের ভিতরে দূর পর্যন্ত। বাসের ভিতরে বসার সিট থাকে, তাহলে বাসের ভিতরে বসার সিট অর্থাৎ লাস্ট সিট পর্যন্ত, ফার এন্ড বাসের ভিতরে দূরবর্তী পর্যন্ত। দ্য ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, তাহলে নাইফ মানে ছুরি, লাইক মানে মতো। তাহলে ইস্ট উইন্ড মানে হচ্ছে পূর্বের বাতাস ছুরির মতো বিঁধছে। তাহলে বাসের সামনের দিক থেকে তো ঢুকছেই বাতাসটা বাসের সামনে তো দরজা আছে, দরজা দিয়ে তো বাতাসটা ঠান্ডা বাতাস শীতল বাতাস তো ঢুকছেই, ঢুকে এমনকি ফার এন্ড বাসের শেষ সীমান্ত পর্যন্ত, যেখানে লাস্ট সিট রয়েছে লাস্ট সিট পর্যন্ত ঠান্ডা বাতাস ঢুকছে এবং সবাইকে হাড় কাঁপিয়ে দিচ্ছে, অর্থাৎ ছুরির মতো গায়ে বিঁধছে। দ্য বাস স্টপড, বাস দাঁড়ালো। অ্যান্ড দ্য টু উম্যান অ্যান্ড এ ম্যান গট ইন টুগেদার, অ্যান্ড মানে এবং, দ্য টু ম্যান
তার বাসের ভিতরে ঢুকলো, ঢোকাইং গট, তার বাসে উঠলো। কে উঠলো? 2 women and a man in together, একসাথে উঠলো। অ্যান্ড ফিল্ড মানে হচ্ছে পরিপূর্ণ করলো দ্য ভ্যাকেন্ট প্লেসেস, তাহলে বাসের ভিতরে যে ফাঁকা জায়গাটা ছিল, ফাঁকা জায়গাটা ভ্যাকেন্ট প্লেসেস, সেটা সে ভরাট করলো। তাহলে কী বলা হলো? যে ভ্যাকেন্ট প্লেসেস, তাহলে ভ্যাকেন্ট মানে হচ্ছে ফাঁকা, ফাঁকা জায়গাটা পরিপূর্ণ করলো, ভরাট করলো। দ্য ইয়ঙ্গার ওম্যান মানে হচ্ছে ওদের মধ্যে ছোট মহিলাটি, অর্থাৎ 2 মহিলা উঠেছিল। এখানে তো বলাই হয়েছে 2 women and a man, এবং একটি মানুষ, তাহলে ওখানে টোটাল 3 উঠেছে। 2 মহিলা 1 পুরুষ, তাহলে 2 মহিলার মধ্যে ছোট মহিলাটি অর্থাৎ ইয়ঙ্গার ওম্যান ক্যারিড মানে বহন করে আছে এ লিটিল পিকিনিস ডগ। কি ক্যারি করে আছে? লিটিল পিকিনিস ডগ। পিকিনিস ডগগুলো অনেকটা এরকম দেখতে হয়, এরকম ধরনের থ্যাবড়া মুখ আর লোমশ, এরকম ধরনের অনেকটা পিকিনিস ডগ দেখতে হয়। এই পিকিনিস ডগটা কোলে নিয়ে একজন ইয়ঙ্গার ওম্যান বাসের মধ্যে উঠল। দ্য কন্ডাক্টর কেম ইন মানে ভিতরে, তাহলে ভিতরে এলো। অ্যান্ড টুক দেয়ার ফেয়ার্স, তাহলে তাদের টিকিট কাটলো। দেন হিজ আইস রেস্টেড মানে হচ্ছে এক জায়গায় স্থির হওয়া, এক জায়গায় দেখলো, তার চোখ দিয়ে সে দেখলো অন দ্য বিডি আইড ডগ। বিডি মানে হচ্ছে ছোট চোখে কুকুরগুলি, তাহলে যে কুকুরটা ছিল তার কোলে বসে যে কুকুরটি ছিল, সেই কুকুরটিরকে দেখলো, কুকুরটির ছোট চোখ দেখলো, তাহলে বিডি আইড ডগ, তাহলে কুকুরটির ছোট চোখগুলি দেখলো। তখন তাহলে কুকুরটিকে কন্ডাক্টরটা ভালো করে দেখলো। আই স ট্রাভেল কামিং আপ, তাহলে আমি দেখলাম একটি ট্রাভেল মানে হচ্ছে সমস্যা শুরু হতে চলেছে, কামিং আপ মানে শুরু হতে চলেছে। আমি দেখেছিলাম ট্রাভেল কামিং আপ। This was the opportunity for which the conductor had been waiting. This was opportunity মানে হচ্ছে সেটাই ছিল সুবর্ণ সুযোগ, ফর হুইচ দ্য কন্ডাক্টর, ওই কন্ডাক্টরটা যেটার জন্য এতক্ষণ অপেক্ষা করছিল। কিসের জন্য অপেক্ষা করছিল? সবাই বাসে করে যাচ্ছে, এসে বসে পড়েছে, কিন্তু কন্ডাক্টরটা বাসে ঘোরাঘুরি করতে হচ্ছে ঠান্ডার মধ্যে। আবার বাসটা ছিল দ্বিতল বাস মানে দোতলা বাসের উপরে ছাদ দেওয়া নেই, তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ছবিতে দেখেইছো। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ছবিতে 9 পেজেতে দেখেইছো যে বাসটা দেখো দ্বিতল বাস অর্থাৎ দোতলা বাসের উপরে কোনো ছাদ দেওয়া নেই, নিচেতেই ছাদ দেওয়া আছে, অর্থাৎ নিচেতে ঠান্ডা ওরই মধ্যে একটু কম লাগবে, উপরে তো আকাশ থেকে অনেক ঠান্ডা বা সাইড দিয়ে অনেক ঠান্ডা বাতাস প্রবাহিত হবে, তাহলে উপরে ঠান্ডাটা বেশি। তাহলে কন্ডাক্টরটা ভাবছে আমাকে উপরেও যেতে হচ্ছে, আবার নিচেও নামতে হচ্ছে, আবার উপরে যেতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে, এই ঠান্ডার মধ্যে আমাকে সব কাজ করতে হচ্ছে, সবাইকে গুনে আমার সেই টিকিটগুলো কালেক্ট করতে হচ্ছে। তাহলে এরা এসে ঘরের মধ্যে ঢুকে, অর্থাৎ এটা তো প্রায় ঘরের মতোই,
বাসের এই জায়গাটা পুরো ঘরের মতোই, তাহলে এরা এসে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং বসেও পড়েছে, তাহলে এদের কোনো খাটুনি হচ্ছে না। সেই জন্য আগে থেকেই সে রেগেছিল যে প্যাসেঞ্জার্সদের উপরে। তাহলে কন্ডাক্টরটা আগে থেকেই প্যাসেঞ্জার্সের উপরে রেগেছিল, এই ঠান্ডার মধ্যে আমাকে কাজ করতে হচ্ছে, যারা যারা প্যাসেঞ্জার কেউ ওপরে উঠছে না, সবাই কেউ কেউ উপরে উঠছে, তাদের ভাড়া নিতে হবে, আর যারা নিচেও বসে রয়েছে তাদেরও ভাড়া নিতে হবে, আমাকে ঠান্ডার মধ্যে কাজ করতে হচ্ছে, ওরা ঠান্ডার মধ্যে এসে বসে পড়ছে। আগে থেকেই ও রেগেছিল, সেই রাগটা প্রকাশ করার জন্য এটাই ছিল সুবর্ণ সুযোগ। অপরচুনিটি বললাম, তাহলে সেটাই ছিল সুবর্ণ সুযোগ, যেটার জন্য সে এতক্ষণ ওয়েট করছিল বা এতদিন ধরে ওয়েট করছিল, অপেক্ষা করছিল। তাহলে তোমাদের বললাম যে কন্ডাক্টরটা আগে থেকে রেগেই ছিল, এটাই তার অপরচুনিটি ছিল। তাহলে অপরচুনিটি কী ছিল? যে তাকে সহজেই যেন একটা কোনো তার রাগ প্রকাশ করার যে ক্ষোভটা, যে অসুবিধাটা প্রকাশ করে। তাহলে তোমাকে বললাম যে অপরচুনিটি কি ছিল, যেটা হচ্ছে রাগ ক্ষোভ, সেটা প্রকাশ করা, যেটার জন্য সে এতদিন পর্যন্ত ওয়েট করছিল। অ্যান্ড হি ইন্টেন্ডেড টু মেক দ্য মোস্ট অফ ইট, এবং সেই সুবর্ণ সুযোগটা সে অবশ্যই কাজে লাগাবে। কেন সে ছাড়বে সেই এতদিনের সুবর্ণ সুযোগ, সে কেন ছাড়বে? It had marked him as the type. It had marked him as the type. অর্থাৎ তাকে দেখে ওই রকম ধরনেরই মনে হচ্ছিল যে যখন সুযোগটা পেয়েছে এবার সুযোগটা আর সে ছাড়ার পাত্র নয়, সেই রকম ধরনেরই তাকে দেখে মনে হচ্ছিল। তাহলে ওই কুকুরটার দিকে সে তাকিয়েছিল, এই তো একটু আগে বললাম না যে কুকুরটার চোখের দিকে সে তাকিয়েছিল, বিডি আই ডগ, অর্থাৎ ছোটো ছোটো চোখের কুকুরটা, তো চোখগুলো ছোটো ছোটো ছিল, সেই কুকুরটার দিকে যখন তাকিয়েছিল তখন সে সব কথাগুলো ভাবছিল যে আমি সারাদিন ধরে এরকম কাজ করছি, প্রত্যেক দিন ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হয়, আর এরা কি না প্যাসেঞ্জার্সগুলো কি না উঠেই বসে পড়ল। তাহলে হু হ্যাড এ জেনারেল গ্রিভিয়েন্স এগেনস্ট প্যাসেঞ্জার্স, তাহলে সেটাই বলছি, জেনারেল মানে হচ্ছে সাধারণ একটা ক্ষোভ, অস্থিরতা, তার গ্রিভিয়েন্স মানে হচ্ছে ক্ষোভ, অস্থিরতা, যে সাধারণ অস্থিরতা তার মনের মধ্যে ছিল। কাদের জন্য সাধারণ অস্থিরতা? প্যাসেঞ্জার্সদের জন্য সাধারণ অস্থিরতা ছিল। হু কেম, যারা আসতো, অ্যান্ড স্যাট ইন দ্য বাস হোয়াইল হি সিটেড অ্যাট দ্য ডোর। তাহলে তা কি বলছে? প্যাসেঞ্জার্সদের, হু কেম, প্যাসেঞ্জারদের উপর ওর একটা রাগ ছিল, যারা কি করতো, স্যাট ইন দ্য বাসের মধ্যে বসে পড়তো, হোয়াইল মানে যখন সে ঠান্ডায় থরথর করে কাঁপছে, অ্যাট দ্য ডোরের সামনে, সিবারেট, তাহলে সিবারেট মানে হচ্ছে থরথর করে কাঁপা, তার ডোরের সামনে দরজাটা তো অবশ্যই খোলা থাকবে না প্যাসেঞ্জার্সদের জন্য, তাহলে দরজাটা তো খোলাই রয়েছে, দরজাটা সেই দরজার সামনে তাকে দাঁড়িয়ে থাকতে হবে এবং প্যাসেঞ্জার্সটা ঢুকে বসে পড়বে। এটা দেখে ওর খুব রাগ ধরত। তখন এবার সে রেগে কি বলল? ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, হি সেড। সে রেগে গিয়ে বলল, তোমাকে কুকুরটাকে বাইরে বার করতে হবে, হি সেড। I shall certainly do nothing of the kind. আমি এইরকম ধরনের এদেরকে আমি এখানে অ্যালাউ করতে পারি না, আমি এদের রাখতে পারবো না। অর্থাৎ বাসটা ফাঁকা, অবশ্যই ফাঁকা, তো বাসে তো কুকুরটা তো কোনো সিটই নেয়নি, ওম্যানটা বসেছে, তার কোলেতে ডগটা বসিয়ে রেখেছে। হতেই পারে ডগের বদলে যদি আমি কোনো ব্যাগ কোলে রাখতেই পারি,
তাহলে ব্যাগের বদলে ও ডগটাকেই কোলে বসিয়েছে, তাহলে এটা স্বাভাবিক ব্যাপার, ডগটাকে কোলে বসিয়েছে। ডগটা তো কিছুই করছে না, ডগটা বসিয়ে থাকতে পারে, কিন্তু ওই যে তার মনে রাগটা ছিল যে আমাকে ঠান্ডায় দাঁড়িয়ে থাকতে হবে, আমি একটা মানুষ হয়ে ডোরের সামনে, দরজার সামনে ঠান্ডায় দাঁড়িয়ে কাঁপছি, আর একটা কুকুরকেও কোলে নিয়ে বসে রয়েছে বাসের ভিতরে সিটেতে। মনের মধ্যে একটা রাগ পোষণ, এই রাগটার জন্য বলছে ডগটাকে তুমি বাইরে বার করে দাও। বাইরে বার করবে মানে কি? বাইরে বার করবে মানে বাসের বাইরে নয়, বাইরে বার করবে বাসের ওপরে দ্বিতলে, যে একটু আগে বললাম যে বাসের ওপরে কোনো ছাওয়া ছিল না, তাহলে তো ওখানে বেশি ঠান্ডা, আরও বেশি ঠান্ডা। তাহলে বাসের ভিতরে যত না ঠান্ডা, বাসের মাথায়, বাসে দ্বিতল বাসের মাথায় আরও বেশি ঠান্ডা। তাহলে সেখানে তো যেতে বলছে, বলে তো ওই ঠান্ডার ওইখানে তুমি তাহলে চলে যাও। তাহলে সার্টেন, অর্থাৎ আমি এখন এই রকম পশুদের জন্য বা এইরকম কিছুর জন্য আমি এখানে রাখতে পারবো না, আপনি ওপরে চলে যান। ইউ ক্যান টেক মাই নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি আমার নাম এবং অ্যাড্রেস নিতে পারেন, সেড দ্য ওম্যান। তাহলে ওম্যান অর্থাৎ মহিলাটি বলল। সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ অ্যান্ড নিউ দ্য রিপ্লাই। তাহলে ওম্যানটা প্রথমেই বলে দিল কিছু, হ্যাঁ আমি ওপরে যাব না, কি আমি এখানেই থাকবো, অন্য কোনো কথা ওরা বলল না। প্রথমেই কি বলে দিল আপনি আমার নাম ঠিকানা নিয়ে রাখতে পারেন। এই কথাটা প্রথমে কন্ডাক্টর যখন বলল আপনি কুকুরটাকে নিয়ে ওপরে চলে যান, তখন মহিলাটি তার রিপ্লাই হিসাবে, প্রত্যুত্তর হিসাবে বলল আপনি আমার নাম ঠিকানা নিয়ে রাখতে পারেন। কেন এই কথাটা বলল? কারণ এই কথাটা তো বলার কোনো কথাই ছিল না, কারণ কন্ডাক্টর তো বলেছে আপনি কুকুরটিকে নিয়ে ওপরে চলে যেতে পারেন বলেছিল। তাহলে উত্তরটা হতে পারে না যাব না বা হ্যাঁ যাব, যে কোনো একটা হতে পারে উত্তর। কিন্তু হ্যাঁ যাব কি না যাব কোনোটাই না বলে মহিলাটি কি বললেন? মহিলাটি বললেন ইউ ক্যান টেক, আপনি নিতে পারেন, মাই নেম, আমার নেম অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আমার নাম অ্যাড্রেস আপনি লিখে নিতে পারেন। কেন এরকম কথা বললো? সেড দ্য ওম্যান, কেন এই কথাটা বললো? সি হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড, অর্থাৎ সে আগের থেকেই জানতো, সে এক্সপেক্টেড মানে আশা করেছিল এবং সে মানে এই যে এটা চ্যালেঞ্জটা গ্রহণ করেছে। এক্সপেক্টেড মানে হচ্ছে গ্রহণ করলো, দ্য চ্যালেঞ্জ মানে শর্ত, যে শর্তটা গ্রহণ করেছিল, কি শর্ত গ্রহণ করেছিল? এইটাই যে শর্ত, যে তার প্রত্যুত্তরে, অর্থাৎ না আমি যাব না যদি বলি কথাটা, তার প্রত্যুত্তরে কন্ডাক্টরটা কি বলতে পারে? কন্ডাক্টর তো বলতে পারে না আপনাকে যেতেই হবে, আপনি কে এমন যে আপনি যাবেন না? আমি বলছি আপনি কে এমন যে আপনি যাবেন না? কন্ডাক্টর তো উল্টে বলতেই পারে। সেই জন্য তিনি কন্ডাক্টরটা বলার আগেই তিনি বলে দিলেন আমার নাম ঠিকানা আপনি নিয়ে নিতে পারেন, আমি যাব না। কারণ সে নিউ দ্য রিপ্লাই, অর্থাৎ কন্ডাক্টরটা কি রিপ্লাই দেবে সেটা সে জানতো, সেই জন্যই প্রথমে বলে দিয়েছে আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারেন। হ্যাঁ যাব কি না যাব না কিছু না বলেই প্রথমে বলে দিয়েছেন হ্যাঁ আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারেন। ইউ মাস্ট টেক দ্য ডগ আউট, আপনাকে অবশ্যই ডগটাকে বাইরে বার করতেই হবে। বাইরে বার করতে হবে মানে সেই বাসের মাথায় নিয়ে যেতেই হবে। দ্যাটস মাই অর্ডার, এইটা আমার নির্দেশ, আদেশ, যাই বলো না কেন। কন্ডাক্টর তো কাউকে আদেশ করতে পারে না, সেই জন্য এক্ষেত্রে তোমরা নির্দেশই ভাবতে পারো। তাহলে এটা আমার নির্দেশ, এটা আমার আবেদন, এটা আমার আর্জি বা এটা আমার অর্ডার, এটা আমার অর্ডার বা যাই বলো সেটাই, এটা তোমরা ডগটাকে ওপরে নিয়ে চলে যাও। আই ওয়ন্ট গো অন দ্য টপ অফ দ্য বাস ইন সাচ ওয়েদার, সাচ মানে এইরূপ, ওয়েদার মানে আবহাওয়া। আই উডেন্ট মানে হচ্ছে আমি পারবো না, আই উডেন্ট মানে হচ্ছে আমি পারবো না, গো অন যেতে, দ্য টপ মানে উপরে, বাসের উপরে যেতে পারবো না। এই যে অফ দ্য বাস, বাসের উপরে আমি যেতে পারবো না, এইরকম ওয়েদারে, এরকম ঠান্ডা ওয়েদারে আমি বাসের উপরে যেতে পারবো না। ইট উড কিল মি,
এরম ওয়েদার আমাকে মেরে ফেলবে। বাসের ভিতরেই তো নাইফ, এখানে একটু আগে বলা হলো না যে নাইফের মতো, এই যে ইস্ট উইন্ড কাট লাইক এ নাইফ, তার ইস্ট উইন্ড ছুরির মতো আমাকে কাটছে, মানে শরীরকে কাঁপিয়ে দিচ্ছে, কেটে দিচ্ছে, যেন মনে হচ্ছে কাঁটা বিঁধছে, এত ঠান্ডা হাওয়া। সেটাই আমি যদি চারিদিক চাপা, চারিদিক ঘেরা অবস্থার মধ্যে সেটা যদি অনুভব করি, তাহলে আমি যদি বাসের মাথায় চলে যাই, বাসের মাথায় দ্বিতলা অবস্থানে চলে যাই, ওখানে তো ছাদ নেই, তাহলে ওখানে তো তাহলে আমাদের বেশি হাওয়া লাগবে, বেশি কষ্ট হবে। সেইটা সেড দ্য ওম্যান, সেই কথাটা ওম্যান বলল, সেই বাসের ওপরে যেতে পারবো না। এবার তোমাদের করণীয় অ্যাক্টিভিটি 1, অ্যাক্টিভিটি 2, অ্যাক্টিভিটি 3। তাহলে এখন আমরা অ্যাক্টিভিটি 1 করব, তারপর 2, তারপর 3। আমি অ্যাক্টিভিটিগুলো আমি সলভ করেছি, তোমাদের বলে দিচ্ছি, লিখে নাও খাতায়। অ্যাক্টিভিটি 1-এর উত্তরটা করে দিয়েছি। 1 নম্বরের এটা প্রশ্ন। এই প্রশ্নতে আছে দ্য কন্ডাক্টর নোটিসড দ্য পিকনিক ডগ। তাহলে কন্ডাক্টরটা সেই পিকনিক ডগটিকে দেখল। এর উত্তরটা কি? এর উত্তরটা হবে পিকনিক ডগটা দেখলো তাহলে দেখো এটা যে কন্ডাক্টরটা পিকনিক ডগটিকে দেখলো না, কোথায় লেখা আছে? এখানে। দেন হিজ আইস রেস্টেড অন দ্য বিডি আইড ডগ, অর্থাৎ ওই পিকনিক ডগটার দিকে সে দেখলো, পিকনিক ডগের ছোটো ছোটো চোখগুলোর মধ্যে সে দেখলো। কে দেখলো? কন্ডাক্টর। তারপরে কি লেখা আছে? এরপরে লেখা আছে আই স ট্রাভেল কামিং আপ। তার মানে বলছে আমি দেখলাম, মানে দেখলাম, আমি দেখলাম যে কিছু সমস্যা হতে চলেছে। তাহলে সমস্যা হতে চলেছে, তাহলে সেই যে ডগটার মধ্যে সে দেখছিল এবং ডগের চোখটা দেখে সে তার নিজের সমস্যার কথা ভাবছিল, সে ওয়েট করছিল, এতদিন ধরে সে অপরচুনিটি খুঁজছিল, যে সুযোগটা খুঁজছিল, সুবর্ণ সুযোগ। কন্ডাক্টর এতক্ষণ ধরে সুবর্ণ সুযোগ খুঁজছিল যে আমি এতদিন ধরে ঠান্ডায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার এই টিকিটগুলো নিচ্ছি, ভাড়াগুলো নিচ্ছি, তাহলে আমি ঠান্ডায় কষ্ট করছি, সবাই এসে বসে পড়ছে, আমিও চাই এরাও আমার মতো ঠান্ডা উপভোগ করুক। সেই জন্য কাউকে বলতেও পারছে না। সেই যে ডগটা যখন এলো তখন সে ভাবলো এটাই সুবর্ণ সুযোগ, আমি আমার মনের ইচ্ছাটা প্রকাশ করি ডগটার মাধ্যমে। তাহলে উত্তরটা কি হবে? তাহলে উত্তরটা হবে আই স ট্রাভেল কামিং আপ। তাহলে এখানে তুমি তো দেখোনি জিনিসটা কে দেখেছে? যে গদ্যটা লিখেছে, রাইটার লিখেছে, রাইটার। তাহলে এখানে গল্পটা বর্ণনা করেছে, তাই সেই জন্য এখানে আমরা বলবো ন্যারেটর, অর্থাৎ গল্পটা বর্ণনা যে করেছে তাকে বলে ন্যারেটর। তাহলে এখানে এর জায়গায় ন্যারেটর। তাহলে আমরা এখানে বলতে পারবো না, এর জায়গায় কি বলবো? ন্যারেটর। সেই কারণে লেখা হয়েছে এখানে, দেখো, দ্য ন্যারেটর স ট্রাভেল কামিং আপ। একটা দ্য ন্যারেটর স ট্রাভেল কামিং আপ। এবার 2-এরটা দেখো, দ্য কন্ডাক্টর হ্যাড গ্রিভিয়েন্স The conductor had grievance against the passengers. The conductor had grievance against the passengers. তার মানে এটা কি বললাম? এগেন্স্ট মানে বিরুদ্ধে, প্যাসেঞ্জার্সদের বিরুদ্ধে কন্ডাক্টরের একটা ক্ষোভ ছিল। গ্রিভেন্স মানে কি বলেছি? ক্ষোভ বা রাগ ছিল। তাহলে এইটা হলো স্টেটমেন্ট। তাহলে এর রিজনটা কী ছিল? রিজন হচ্ছে
passengers came and sat in the bus while she shivered at the door. তাহলে যখন প্যাসেঞ্জার্সগুলো কী করতো, বাসে উঠেই বসে পড়তো, কিন্তু তিনি অর্থাৎ যে ভাড়া কালেক্ট করে কন্ডাক্টর, তাকে কি করতে হচ্ছে, ঠান্ডায় কাঁপতে হচ্ছে। সেইটা সে খুব রাগ করতো, সেই জন্য তার মনে মনে খুব ক্ষোভ হতো। হয়ে গেল দ্বিতীয়টা। এবার তৃতীয়টা দেখো। দ্য ওম্যান ডিড নট ওয়ান্ট টু গো অন দ্য টপ অফ দ্য বাস। তাহলে ওম্যান ডিড নট ওয়ান্ট অর্থাৎ উপরে উঠতে চায়নি। তাহলে কোথায় উঠতে চায়নি, টপ অফ দ্য বাস অর্থাৎ বাসের উপরে সিটে যেতে চায়নি দ্য ওম্যান। এইটা স্টেটমেন্ট হলো। এবার রিজনটা কী ছিল, কারণ দ্য ওয়েদার ওয়াজ বিটারলি কোল্ড অ্যান্ড ইট উড কিল হার। তাহলে ওয়েদারটা, আবহাওয়াটা এতটাই ঠান্ডা ছিল, যদি সে বাসের মাথায় যাবে তাহলে সেই ঠান্ডা হাওয়াটা তার গায়ে লাগবে এবং তাকে মেরে ফেলবে। জ্বর সর্দি যাই হোক, তার শরীর খারাপ করে যাবে, কারণ বাস চলবে আরও হাওয়া হবে। এমনিতেই ঝড়ের মতো হাওয়া দিচ্ছে চারিদিক দিয়ে, আবার বাস চলবে আরও হাওয়া হবে, মাথা থেকে শিশির পড়বে, তো স্বাভাবিকভাবেই তার ঠান্ডা লেগে যাবে। তাহলে বলছে ওয়েদারটা আমাকে মেরে ফেলবে, তাই আমি যাব না উপরে। এটা গেল 3 নাম্বার। এরপরে আসছি 4 নাম্বার। এখানে দেওয়া হয়েছে রিজন। রিজনে কি বলা হয়েছে, দ্য ওম্যান নিউ দ্য রিপ্লাই অফ দ্য কন্ডাক্টরস অর্ডার। তাহলে কন্ডাক্টর তো অর্ডার দিয়েছে যে তুমি ডগটাকে এখানে রাখা যাবে না, ডগটাকে নিয়ে চলে যাও। কোথায় যাবে না, বাসের মাথায় চলে যাও। তাহলে এই যে অর্ডার দিয়েছিল ডগটাকে নিয়ে বাসের মাথায় চলে যাওয়ার জন্য, তাহলে কন্ডাক্টরের প্রত্যুত্তর কি হবে? যদি বলে, কন্ডাক্টরটা বললো যে তুমি বাসের মাথায় চলে যাও এই কুকুরটাকে নিয়ে, যদি বলতো না যাব না, তখন তো কন্ডাক্টরটা বলতোই আপনি কে এমন এসে গেছেন যে আমি যেতে বলছি আপনি যাবেন না। তখন তো তিনি বলতেনি যে জানো আমি এই, জানো আমি ওই, সেই জন্য আমি যাবো না, বলতেই হতো। সেই জন্য এত কথা না বাড়িয়ে দ্য ওম্যানটা বুদ্ধিমানের মতো বললেন, আমার নাম ঠিকানা আপনি লিখে নিতে পারেন। এই উত্তরটা দিয়েছিল। তাহলে কেন দিয়েছিল, কারণ কন্ডাক্টরটা কি উত্তর দেবে সেটা সে আগের থেকেই জানতো, কি আশা করেছিল, কন্ডাক্টরটা কি উত্তর দিতে পারে কি আশা করেছিল সে আগে থেকেই জানতো। সেই জন্য তার স্টেটমেন্টটা কী ছিল, দ্য ওম্যান হ্যাড এভিডেন্টলি এক্সপেক্টেড দ্য চ্যালেঞ্জ ফ্রম দ্য কন্ডাক্টর। তাহলে কন্ডাক্টর থেকে একটা আশা করেছিল যে কন্ডাক্টর কী উত্তর দিতে পারে, সেই আশা থেকে সে চ্যালেঞ্জ নিয়ে সে ওই উত্তরটা বলেছিল। কি উত্তর বলেছিল, যে আপনি আমার নাম ঠিকানা নিয়ে নিতে পারেন, তাই তো। তাহলে 4 দাগের প্রশ্নের উত্তরটা হয়ে গেল। এখন আমরা অ্যাক্টিভিটি 2 করি। অ্যাক্টিভিটি 1 হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি 2তে কি আছে, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন অফ দ্য ফলোইং সেন্টেন্সেস। তাহলে আমাদের 2টো ন্যারেশন দিয়েছে। ন্যারেশনের প্রথমেই এখানে যে নিয়ম 2টি দিয়েছে, সেই নিয়ম 2টি হচ্ছে, ভালো করে লক্ষ্য করো, এখানে ইউ যদি কথার মধ্যে বলি যে তোমাকে এটা দিচ্ছি, তোমায় এটা নাও, কথার মধ্যে কোটেশনের মধ্যে, দেখো কোটেশন রয়েছে, কোটেশনের মধ্যে যদি ইউটা থাকে তাহলে ইউটা পরিবর্তন হয়। কোটেশন যখনই তুলব ইউটা পরিবর্তন হবে। কিসে পরিণত হবে, হিম অথবা হার। ছেলের ক্ষেত্রে হিম, মেয়ে বোঝালে হার। এখানে এবার নিচের যেটা 2 নম্বরে দিয়েছে সেটাই দেখো, দ্য ওল্ড লেডি সেড টু দ্য স্ট্রেঞ্জার। তাহলে এখানে আমি উত্তরে দেখো ডটার দিয়েছি। ডটার মানে মহিলাকে বোঝাচ্ছে, মেয়ে বোঝাচ্ছে, সেই জন্য এখানে যে ইউটা আছে এই ইউ এর জায়গায় আমি শুধুমাত্র হার দিয়েছি।
ঠিক আছে, এবার আমি উত্তরটা বলি। 1 নম্বরে কি আছে? 1 নম্বরে আছে দ্য লিটল বয়েজ সেড টু দ্য স্ট্রেঞ্জার, অর্থাৎ ছোট ছোট ছেলেগুলি বলছে উই উইল নট প্লে উইথ ইউ, আমি তোমার সাথে খেলবো না। ছোট ছোট ছেলেগুলো কোনো মেয়েকেও বলতে পারে, কোনো ছেলেকেও বলতে পারে। তাই জন্য তোমরা কি লিখবে? দ্য লিটল বয়েজ টোল্ড দ্য স্ট্রেঞ্জার দ্যাট দে উড নট প্লে উইথ হিম অথবা হার। হিম অবলিক হার, এখানের ক্ষেত্রে হিমটা লেখাই বেটার হবে, কারণ ছেলেরা স্বাভাবিকভাবে ছেলেদের সাথেই খেলবে, সেই জন্য এখানে হিমটা লেখাই বেটার হবে। তাহলে তোমরা যে কোনো একটা লিখবে, হয় হিম অথবা হার। আমার মতে এখানে যেহেতু বয়স আছে তাই জন্য তোমরা হিমটা লেখাই শ্রেয় হবে, হারটা লিখতে হবে না। হার লিখলেও কিন্তু কাটা নয়, হিম লিখতে পারো। 2 নম্বরে আছে দ্য ওল্ড লেডি সেড টু দ্য স্ট্রেঞ্জার টুডে I am preparing a clay model for you. এখানে আর একটা নিয়ম রয়েছে, দেখো টুডে, টুডেটা কোটেশনের মধ্যে আছে, ইনভাইটেড কমার মধ্যে আছে। টুডেটা ইনভাইটেড কমার মধ্যে থাকলে কি হয়ে যাবে? ইনভাইটেড কমা তুলতে গেলে কি হয়ে যাবে? দ্য ডে। টুডে পরিবর্তন হবে দ্য ডে লিখতে হবে। টুডে আমরা লিখতে পারবো না, দ্য ডে। ডে মানে হচ্ছে এই দিনে, এই দিনে। তাহলে টুডে মানে এই দিন, দ্য ডে মানেও এই দিন। তাহলে টুডে আমি লিখতে পারবো না, কোটেশন তোলার জন্য আমাকে দ্য ডে লিখতে হবে। তাহলে উত্তরটা কি হলো? দ্য ওল্ড লেডি টোল্ড হার ডটার দ্যাট শি ওয়াজ প্রিপেয়ারিং এ ক্লে মডেল ফর হার। এখানে দেখো ফর ইউ আছে না, ইউটা আমি এখানে ডটার লাগিয়েছি, ডটার লিখেছি, এখানে মহিলা লিখেছি, মেয়ে লিখেছি, সেই জন্য আমি ইউ এর জায়গায় আমি এখানে হার বসালাম। তাহলে ইউ এর জায়গায় হার বসালাম, তাহলে মডেল ফর হার, কারণ এখানে ডটারটা দিয়েছি তাই। দ্য ডে, তার লাস্টে টুডের জায়গায় দ্য ডে। বোঝা গেল? এবার করব আমরা অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি দেওয়া হয়েছে? চেঞ্জ দ্য ভয়েস অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তাহলে এবার ভয়েস চেঞ্জ করতে হবে। দে হেল্পড আস টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক। তাহলে আমরা ভয়েস চেঞ্জ করতে গেলে কি করতে হয়? প্রথমে আমাদের কি করতে হবে? যেটা হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টটা অবজেক্টে নিয়ে আসতে হবে, এবং যেটা অবজেক্ট সেটা সাবজেক্টে নিয়ে আসতে হবে। তাহলে এখানে দেখো আস, এখানের ক্ষেত্রে অবজেক্ট, এখান থেকে শুরু। তাহলে সেই জন্য আমরা আসটা উই করলাম। উই ওয়্যার হেল্পড বাই দেম। এইটা যখন এই সাইডে আসছে তখন মাঝে একটা বাই বসবে। কি বললাম? দেটা যখন এখানে আসছে দেম হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে এতটা দূর পথটা এলো, সেই জন্য এখানে একটা বাই বসবে। তাহলে কি বসলো? বাই। এবার আসটা এই সাইডে এইদিকে এলো, আস এখানে আছে, এখান থেকে এইদিকে এলো, তাহলে আসটা চেঞ্জ হবে নিশ্চয়ই। পথ পরিবর্তনটা অনেকটা দূর এসেছে, পথ থেকে এসে আমরা যদি অনেকটা দূর হাঁটি আমরা ক্লান্ত হয়ে যাই, শরীর অবসন্ন হয়ে যায়, ঠিক সেরকম এরা 1 নম্বর জায়গায় ছিল, 1 নম্বর জায়গা থেকে দেখো কত নম্বর জায়গায় এলো? 1 2 3 4 5 নম্বর জায়গায় চলে গেল। তাহলে ওই জন্য জায়গা পরিবর্তন হচ্ছে বলে এই ওয়ার্ডটাও কিছু পরিবর্তন হবে। তাহলে দেটা হয়ে যাবে দেম, আসটা হয়ে যাবে উই। তাহলে উই ওয়্যার হেল্প বাই দেম টু ডু দ্য রিনোভেশন ওয়ার্ক। তাহলে প্রথম ভয়েস চেঞ্জ কমপ্লিট। দ্য ট্রাভেলার নকড
এই সরি, দ্য ট্রাভেলার নক্স দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডেন্ট হাউস। তাহলে এখানের ক্ষেত্রেও তাই, এইটা এরকম কাটাকুটি প্রসেসে লিখতে হবে, অর্থাৎ এখানে জিনিসটা এখানে যাবে আর এখানে জিনিসটা এখানে আসবে। তাহলে দ্য ট্রাভেলার আছে প্রথমে, তা নিশ্চয়ই শেষের দিকে যাবে। দেখো এখানে দ্য ট্রাভেলারটা এতটা দূর পথ এসছে বলে সামনেই বাই দেওয়া হয়েছে, সামনে বাই দেওয়া হলো। এবার দেখো এই যে দ্য ডোর অফ দ্য, এই যে অ্যাবান্ডন্ড হাউস আছে, এটা লাস্টে আছে, এটা নিশ্চয়ই ফার্স্টে দিতে হবে, তাই জন্য ফার্স্টে দিলাম দ্য ডোর অফ দ্য অ্যাবান্ডন্ড হাউস ইজ নকড বাই দ্য ট্রাভেলার। সেকেন্ডটাও হয়ে গেল। এবার থার্ড, দ্য কালপ্রিট কনফেসেস হিজ গিল্ট। তাহলে হিজ গিল্ট, এখানে মেন হচ্ছে গিল্ট, তাহলে তার গিল্টটা, তাহলে তো হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট। ঠিক আছে, তাহলে কি বললাম, হিজ গিল্ট ওয়াজ কনফেসড বাই দ্য কালপ্রিট।